অর্থ বিল পাস, ৪ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিকর অব্যাহতি, কালো টাকা সাদা নয়, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন। বাজেট ঘোষণার পর বাড়েনি নিত্যপণ্যের দাম, জানালেন প্রধানমন্ত্রী। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে নেওয়া হবে রাষ্ট্রীয় উদ্যোগ। মাঝপথে বন্ধ গ্যাস প্রিপেইড মিটার প্রকল্প, গ্রাহকের ভোগান্তি আর দাতা সংস্থার ঋণ ব্যবস্থাপনায় জটিলতার শঙ্কা। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিস আলম। জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল, যেখানে বাতিল করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। কিছু ক্ষেত্রে ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন। এছাড়া মূল্যস্ফীতির কথা ভেবে 25,000 টাকা বাড়িয়ে ব্যক্তি করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে খুচরা ব্যবসায়ীদের উপর ভ্যাট বসানোর প্রস্তাবও। 9,38,000 কোটি টাকার বাজেটের অর্থের যোগানে সরকারের বড় ভরসা রাজস্ব খাত। কিন্তু চলতি অর্থ বছরের রেকর্ড লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি চিন্তায় ফেলে এনবিআরকে। বাড়ানো হয় করজাল, কিন্তু ব্যবসায়ীদের আপত্তি আর নানামুখী সমালোচনার পর খানিকটা রক্ষণশীল হতে হয়েছে সরকারকে। আমাদের এসব উদ্যোগের ফলে ধাপে ধাপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও বেসরকারি প্রযুক্তি কলেজের জন্য করহার 10% থেকে কমিয়ে করা হয় 5%, শেষ সময়ে বাদ পড়ে আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ। তাই জমি বা ফ্ল্যাটের দলিল মূল্যের চেয়ে প্রকৃত মূল্য বেশি হলে সুযোগ থাকছে না নিয়মিত কর দিয়ে বৈধ করার। আমরা করের হার বৃদ্ধি করে নয়, চলতি বাজেট থেকে মাত্র 25,000 টাকা বাড়িয়ে নতুন অর্থ বছরের জন্য ব্যক্তির করমুক্ত আয়সীমা 4.25 লাখ টাকা করার প্রস্তাব করেছিলেন অর্থমন্ত্রী। তবে চড়া মূল্যস্ফীতির এই সময়ে সেই সিদ্ধান্ত নিয়েও তৈরি হয় বিতর্ক। তাই আরও 25,000 বাড়িয়ে 4 লাখ টাকার নতুন প্রস্তাব পাশ হয় এদিন। কর নথিতে দেখানো ব্যক্তিগত স্বর্ণ বিক্রির 15% কর প্রস্তাব করা হয় বাজেটে, সেটিও কমিয়ে করা হয় 5%। এছাড়া জমি ডেভেলপমেন্টের ক্ষেত্রে মালিকদের ওপর 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স কমে দাঁড়ায় 5%। কম্পিউটার আমদানিতে থাকা 5% অগ্রিম আয়কর নামানো হয় 2%। দেশব্যাপী উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, করজাল বাড়াতে খুচরা ব্যবসায়ীদের ওপর সুনির্দিষ্ট ভ্যাট বসানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সংসদে এমন 16টি খাতের তালিকাও তুলে ধরেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনাও রাখতে পারেনি সরকার। 6.5%। এছাড়া কাজু বাদাম ও প্লাস্টিক রেজিনের উপর বর্ধিত করহার বাতিল করে তা বহাল রাখা হচ্ছে আগের 5%। একই সাথে ওটিটি প্ল্যাটফর্ম এবং অনলাইন বিজ্ঞাপনের ওপর 15% ভ্যাট কমে হতে পারে 5%। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্র বিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। ব্যাংক ও আর্থিক খাতের আস্থা ফেরাতে লুটেরাদের ফেরার সুযোগ বন্ধের কথাও জানান অর্থমন্ত্রী। 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। ভ্যানিটি প্রকল্পের নামে দেশি বিদেশি ঋণ নিয়েছিল আওয়ামী লীগ, যার বোঝা টানতে হবে দীর্ঘ সময়। সংসদে বাজেট আলোচনায় একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। প্রস্তাবিত বাজেট জীবন বান্ধব উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনকল্যাণে সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে সংসদ নেতা বলেন, এ কারণেই বাজেট উপস্থাপনের পর বাড়েনি নিত্যপণ্যের দাম। সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। সংসদ নেতা বলেন, অর্থনৈতিক সংকট, অর্থ পাচার, দুর্নীতি সবকিছু সামনে রেখে বাজেট করতে হয়েছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় উদ্যোগ। কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা, অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা, বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। তারেক রহমান বলেন, আত্মপ্রচারের প্রকল্পের কারণেই অহেতুক দেশি বিদেশি ঋণ নেওয়া হয়েছিল, যে বোঝা দীর্ঘ সময় ধরে টানতে হবে এই জাতিকে। অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকতে বিদেশিদের হাতে গ্যাস ফিল্ড তুলে দেওয়া হয়েছিল। বেশ কিছু প্রজেক্ট, যেটিকে বলা যায় ভ্যানিটি প্রজেক্ট, এই প্রজেক্টগুলো
গ্রহণ করার মাধ্যমে অহেতুকভাবে দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে রেভিনিউ কালেক্ট হয় না, ফলে বাড়তি বাইরে থেকে টাকা দিয়ে এই বৈদেশিক ঋণগুলোকে শোধ করতে হচ্ছে। দেশের স্বার্থে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। দেশের অর্থনীতিকে ঋণ নির্ভরতা থেকে বের করে বিনিয়োগ ও উৎপাদনমুখী করার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময় করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। গ্রাহকদের স্বস্তির মাঝে স্থগিত গ্যাসের প্রিপেইড মিটার লাভজনক না হয় প্রকল্পটি ঢেলে সাজানোর কথা বলছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তবে বিশেষজ্ঞদের মতে সরকারের এমন সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী। এতে জটিলতা বাড়াবে এডিবি ও বিশ্বব্যাংকের ঋণের সুদ ব্যবস্থাপনায়। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে চলছে চুলা জ্বালানোর চেষ্টা, তবে গ্যাস না থাকায় সামান্য পানিটুকু গরম করতে পারলেন না মিরপুরের এই গৃহিণী। গ্যাস নিয়ে হাহাকারের এই চিত্র প্রায়ই দেখা যায় রাজধানী জুড়েই। গ্যাসের জন্য আমাদের প্রতি মাসে সিলিন্ডার লাগে একটা করে, এই গ্যাসে তো কিছু করা যায় না। এদিক থেকে যতটুকু ব্যবহার ততটুকু বিল নিয়ে স্বস্তিতে প্রিপেড মিটার গ্রাহকরা। একটা সুবিধা হয়েছে, গ্যাস থাকে না, যাদের আমাদের প্রিপেড মিটার আছে ও যতক্ষণ গ্যাস থাকে বিল পাই না, নাহলে বিল ওঠে না। লাইনের গ্যাস পায় না, কিন্তু বিল আমার ঠিকই দিতে হইতাছে না বিল দিতে। তবে সারা দেশে প্রিপেড মিটারের সুবিধা পান মাত্র 7 লাখ গ্রাহক, যেখানে 6টি গ্যাস বিতরণ কোম্পানির অধীনে আবাসিক সংযোগ প্রায় 35 লাখ। তাই গ্যাসের অপচয় রোধ ও ভোক্তার স্বস্তি নিশ্চিতে নেওয়া হয় আরও 24 লাখ গ্রাহককে প্রিপেড মিটার দেওয়ার উদ্যোগ। 2023 সালে চুক্তি হয় বিশ্বব্যাংক, এডিবি ও জাপানের জেবিআইসি কোম্পানির সাথে। এরই মধ্যে শুরু হয় বিদেশি অর্থের ছাড়ও। এমন সময় মাস দুয়েক আগে কোনো কারণ না দেখিয়ে বন্ধ করা হয় প্রকল্প। এ বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। তবে মিটার ক্রয় ও স্থাপনে বাড়তি খরচের দায়সারা জবাব তিতাসের। প্রকল্পটি তিতাস এবং সরকারের জন্য অলাভজনক এবং সিস্টেম এর জন্য খুব একটা ফলপ্রসূ হবে না, সেজন্য প্রকল্পটি বন্ধ করার জন্য ওনারা নির্দেশ প্রদান করেছেন। সেই আলোকে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে নিচ্ছি। বিশ্লেষকরা বলছেন, ভোক্তাদের এলপিজি ব্যবহারে বাধ্য করার সিন্ডিকেট প্রয়াস থেকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। প্রিপেড মিটার কেনার ক্ষমতা গ্রাহকদের হাতে না থাকায় ক্ষুণ্ণ হচ্ছে নাগরিক অধিকার। চুরি চামারি এবং অস্বচ্ছতার থেকে গ্যাসকে রক্ষা করতে হলে আপনার মিটার বাজারে উন্মুক্ত করে দিতে হবে। মিটার যে খুশি সে এনে বাজারে ব্যবসা করবে। মানুষ বাজারে যে 10টা দোকানে যাবে, তার পণ্য ক্রয় যেমন 10 দোকান যাচাই বাছাই করে কানে সেভাবে কিনবে। স্মার্ট প্রিপেড মিটারের এই প্রকল্পে ইতিমধ্যে ব্যয় হয়েছে প্রায় 14 কোটি টাকা। সরকারের বাজেট বাস্তবায়নে যেখানে বাড়তি ঋণের জন্য ভর করতে হচ্ছে এডিবি বা বিশ্বব্যাংকের মতো সংস্থার উপর, সেখানে চলমান প্রকল্প মাঝপথে বন্ধ করে দেওয়ায় বাড়তে পারে জটিলতা, এমন মত বিশ্লেষকদের। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব। তিনি সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির মহাপরিচালক হয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপের কর ফাঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেন তিনি। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম উল্কা গেমস থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 15তম বিসিএস ট্যাক্সেশন ক্যাডারের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেই ঘোষণা করা হচ্ছে পরবর্তী মুদ্রানীতি। এরই মধ্যে যার অনুমোদন দেওয়া হয়েছে পরিচালনা পর্ষদের সভায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান মঙ্গলবার 2026-27 অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করবেন। সংশ্লিষ্টরা জানান, মূল্যস্ফীতি চড়া থাকায় সতর্ক অবস্থানে কেন্দ্রীয় ব্যাংক। টানা 2 মাস ধরে মূল্যস্ফীতি 9% উপরে রয়েছে। বাংলাদেশ ব্যাংক 2024 সালের শেষ দিকে পুরোপুরি সংকোচমূলক মুদ্রানীতিতে গিয়ে নীতি সুধার 10% উন্নীত করে, যা সর্বশেষ গত ফেব্রুয়ারিতেও অপরিবর্তিত রাখা হয়।
যে মূর্তনীতি ঘোষিত হতে যাচ্ছে সেটা সরকারের সেই যে উদ্দেশ্য তার সাথে অ্যালাইন করেই ঘোষিত হবে, যাতে প্রাইভেট সেক্টরের জন্য পর্যাপ্ত স্পেস থাকে। সরকার বিভিন্ন বাজেট ঘাটতি মূলের জন্য সরকারকে ব্যাংক থেকে বিভিন্ন প্রকার আর্থিক সহায়তা নিতে হচ্ছে, অর্থাৎ সরকারের জন্য যাতে স্পেস থাকে এই দুইয়ের মধ্যে একটা সমন্বয় করেই একটা মূর্তনীতি ঘোষণা করা হবে। দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর ব্যবস্থাকে সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে এর মাধ্যমে লেনদেন হবে সহজতর, সুবিধা পাবে সকল পক্ষ। ব্যাংকপাড়া মতিঝিলে ব্যবসা করছেন নাসিরুল ইসলাম। গ্রাহকের কাছ থেকে পণ্য বিক্রির পর ভাঙতি নিয়ে পড়েন মধুর যন্ত্রণায়, যা থেকে নিস্তার পেতে তাই এবার বাংলা কিউআরের উপর ভরসা রাখতে চান। এতে অন্তত ঝামেলাকর নানা পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যাবে। কিউআর কোডটা হলে আমাদের ভাঙতি টাকার খুব সংকটে পড়তে হয়, এটা লাঞ্ছনার শিকার হতে হয় আমাদের। আর কিউআর কোডটা হলে আমাদের এটা সুযোগ সুবিধা হয়ে থাকে। সারাদিন পরিশ্রম করে যা টাকা ইনকাম করি, যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে শিকার হতে হয়। যাত্রা শুরু হওয়া বাংলা কিউআর এরই মধ্যে সাধারণের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। শুরু হতে যাচ্ছে ব্যবহারও। গ্রাহকরা যে কোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এর জন্য মার্চেন্ট বা গ্রাহক কারোই কোনো নতুন অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হবে না। যে কোনো পেমেন্ট, যে কোনো ধরনের ছোট হোক বড় হোক, সব পেমেন্ট সে সহজভাবে করতে পারে, পরিশোধ করতে পারবে। ছিনতাইকারী টাকা নিয়ে যাইতে পারে, কিন্তু আমি যদি রিক্সে চলে, আমার কাছে কিউআর কোড থাকে, আমি যদি তাকে টাকা পে করতে পারি, তার কাছে টাকা থাকলো কার্ডে, তাহলে এটা একটা সেফ জোন। এটা একটা ভালো উদ্যোগ সরকারের। ক্যাশলেস সোসাইটি গড়তে সরকার দীর্ঘদিন ধরে কাজ করছে, যা বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সকল নীতি সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়। আমাদের বাংলা কিউআরের মূল উদ্দেশ্য হচ্ছে স্মল অ্যামাউন্টগুলো, বড় অ্যামাউন্টগুলো কিন্তু ক্যাশলেসই হয়, ছোট অ্যামাউন্টগুলো কীভাবে পেপার চালাইতে পারে। 10 টাকাও যদি আপনি হাসপাতালে দিতে চান, সেটাও বাংলা কিউআর থেকে দিতে পারবেন। আপারে কোনো লিমিট দেওয়া নাই, কিন্তু আপনি পেমেন্ট আপনি আপনার ব্যাংকের অ্যাপসের মাধ্যমে দিলেন, আপনি ব্যাংকের অ্যাপসের মাধ্যমে দিলেন 1 লক্ষ টাকা হলে 1 লক্ষ টাকা দিয়ে দিলেন। গভর্নমেন্টের কাছে একটা ট্র্যাকিং থাকবে যে আসলে কে কী পরিমাণ ব্যয় করছে। এটি যেমন একজন গ্রাহকের জন্য যেমন সুবিধা, একজন বিক্রেতার জন্য সুবিধা, আবার সরকারের জন্যও কিন্তু সুবিধা এই বিষয়গুলোকে মনিটর করা। ক্যাশলেস সোসাইটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশে বিনিয়োগ পরিবেশ নিশ্চয়তা আরও শক্তিশালী হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এর দিচ্ছে আবার একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী দিয়ে চলছে বাণিজ্যিক জাহাজ। তবে এই ঘটনা বিশ্ববাজারে তেলের দাম কমালেও মার্কিন অর্থনীতিতে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা জাগাচ্ছে। প্রণালী খুলে দেওয়ায় আমেরিকান অর্থনীতিকে মাত্রাতিরিক্ত চাঙ্গা হয়ে উঠবে। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবারও সুদের হার বাড়ানোর পথে হাঁটতে পারে। হরমুজ প্রণালী খুলে দিলেও স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি, বরং অতিরিক্ত তেল প্রবাহ দেশটির অর্থনৈতিক বেশ কিছু সূচকে তৈরি করেছে অস্বস্তি। পরিসংখ্যান বলছে মে মাসে যুক্তরাষ্ট্রে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি ছিল 4.2%, যা 1 বছরের মধ্যে সর্বোচ্চ। এর সাথে যুক্ত হয়েছে মে মাসের শক্তিশালী কর্মসংস্থান রিপোর্ট, যেখানে 2.25 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। তেলের দাম কমলে সাধারণত মূল্যস্ফীতি কমার কথা থাকলেও সস্তা জ্বালানি মানুষের ক্রয় ক্ষমতা ও চাহিদা অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে। শঙ্কা বেড়েছে হিতে বিপরীত হওয়ার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম $60 থেকে $70 ঘরে উঠানামা করছে। তবে বিশ্ববাজারে দাম কমলেও যুক্তরাষ্ট্রের পাম্পগুলো দাম না কমানোয় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে গ্রাহকদের ঠকানোর অভিযোগ এনে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী মে মাসে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির 60% বেশি দায় ছিল জ্বালানি খাতের। ইফতেখার আলম, চ্যানেল 24।